ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের সাথে বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদের বিজ্ঞান শিক্ষক মুমতাহিনা মুফতারি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান ক্লাসে বিজ্ঞান বই তো পড়বো, তাই না? আচ্ছা, আমরা বিজ্ঞানের কোন অভিজ্ঞতা পড়ছিলাম, আমরা কি অভিজ্ঞতা শিখছি, কি অভিজ্ঞতা সঞ্চয় করছি, তোমাদের মনে আছে? বলো তো, আমরা কোন অভিজ্ঞতাটি পড়ছিলাম? ছবি দেখে কি তোমাদের কিছু মনে পড়লো? আচ্ছা, আমরা আমাদের যারা প্রতিবেশী এই অভিজ্ঞতাটি পড়ছিলাম, তাই না? আমরা ইতিমধ্যেই এই অভিজ্ঞতার কয়েকটি সেশনের ক্লাস করে ফেলেছি। আজ আমরা এই অভিজ্ঞতার সপ্তম সেশনের ক্লাসটি করব। কেমন? তাহলে চলো আমাদের ক্লাসটা আজকে আমরা শুরু করি। আচ্ছা, তোমরা তো আগের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেছো, তাই না? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে এই পৃথিবীতে কত ধরনের জীব আছে? আগের ক্লাসগুলো করতে গিয়ে তোমরা আমাদের চারপাশে যত জীব আছে সেটা সম্পর্কে অনেক তথ্য পেয়েছো, তাই না? তোমাদের পছন্দের বিভিন্ন জীব সম্পর্কেও তোমরা কিন্তু অনেক তথ্য সংগ্রহ করেছো। তোমরা শুধু পছন্দের জীব না, আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের বাড়ির আশেপাশে, তোমার এলাকায়, তোমার স্কুলের চারপাশে কি কি ধরনের প্রাণী আমরা দেখতে পাই, কি কি ধরনের উদ্ভিদ দেখতে পাই, মোট কথা কত ধরনের জীব দেখতে পাই সেটা আমরা পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি। তাহলে আমরা কি বুঝতে পারছি আমাদের চারপাশে কত ধরনের জীব আছে? অনেক অনেক অসংখ্য জীব আছে। বিভিন্ন এক একটা জীব এক এক প্রজাতির। কিছু উদ্ভিদ আছে, কিছু প্রাণী আছে, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবও আছে যাদেরকে খালি চোখে দেখাই যায় না, অতি ক্ষুদ্র এরা, তাই না? আচ্ছা, তাহলে এই পৃথিবীতে এইরকম কত ধরনের জীব আছে, তোমাদের কি কোনো ধারণা আছে? আর আমরা যদি এই বিভিন্ন ধরনের জীব সম্পর্কে জানতে চাই, মানে এরা কেমন, এদের বৈশিষ্ট্য কেমন, এরা কিভাবে চলে, কি খায়, কোথায় থাকে, সেটা কি খুব সহজ? এদেরকে কি খুব সহজে কোনো পদ্ধতিতে জানা যায়? কি মনে হয় তোমাদের? একটু ভেবে দেখো তো। আচ্ছা, পৃথিবীতে এই বিশাল বৈচিত্র্যময় জীব জগৎকে যদি কোনো বিশেষ পদ্ধতিতে বিভক্ত করে বিভিন্ন দলে ভাগ করে নেওয়া যায়, তবে এদের সম্পর্কে জানাটা সহজ হয়ে যায়, তাই না? ঠিক বলেছি তো? যে এই যে পৃথিবীতে বিশাল প্রায় লক্ষ লক্ষ প্রজাতির ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, ছোট ছোট জীব রয়েছে, এদেরকে যদি আমরা কোনোভাবে বিভক্ত করে, আলাদা করে, কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, মিল অথবা অমিলের ভিত্তিতে বা কোনোভাবে যদি বিভক্ত করে এক একটা যাদের মিল আছে তাদের এক ভাগে রাখলাম, যাদের বৈশিষ্ট্যে কোনো মিল নেই তাদেরকে আরেক ভাগে রাখলাম, এইভাবে কোনো একটা পদ্ধতিতে যদি এদের এই পৃথিবীর সমস্ত জীবগুলোকে একটু একটু করে ভাগ করে নিয়ে আমরা জানার চেষ্টা করি, তাহলে মনে হয় যে এই জীবগুলো সম্পর্কে জানা কিছুটা হলেও সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে চলো দেখি যে এই সম্পর্কে এই পৃথিবীতে কেউ কোনো কাজ করেছেন? করেছেন। পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকেই যখনই মানুষ জীব নিয়ে গবেষণা শুরু করেছে, তখন থেকেই বিভিন্ন বিজ্ঞানীগণ তারা কি করলেন, এই যে পৃথিবীতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় জীব রয়েছে, এদেরকে কিভাবে সহজে খুঁজে পাওয়া যায়, কিভাবে তাদেরকে বিভিন্নভাবে ভাগে বিভক্ত করে তাদের সম্পর্কে সহজে জানা যায়, এটা নিয়ে বিভিন্নভাবে গবেষণা শুরু করলেন। তো যারা এই কাজগুলো করছিলেন, এইরকম বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী, অর্থাৎ তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। তো এই যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছিলেন, তিনি কি করলেন, পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে
অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে জানার জন্য এবং পৃথিবীর সব জীবকে তিনি নাম দেওয়ার চেষ্টা করলেন। তো এই নামকরণের জন্য একটা পদ্ধতিও বের করে ফেললেন। এই যে পৃথিবীর সমস্ত জীবকে নামকরণের একটা সহজ পদ্ধতি বের করলেন এবং কিভাবে জীবদেরকে অল্প সময়ে সহজে খুব কষ্ট না করে অল্প পরিশ্রমে জানা যায়, তার জন্য যে পদ্ধতি বের করলেন সেই পদ্ধতিটাকে বলা হয় শ্রেণীবিন্যাস পদ্ধতি। যে ভাগে বিভক্ত করা হয় সমস্ত জীবকে তাকে বলা হয় শ্রেণীবিন্যাস পদ্ধতি। এবং তিনি পৃথিবীর সমস্ত জীবদের দুইটা অংশ দিয়ে নামকরণ করলেন, মানে প্রত্যেকটা জীবের নামে দুইটা অংশ থাকবে এবং এই নামে পৃথিবীর সমস্ত দেশেই তাদেরকে সমস্ত মানুষ সেই নামে চিনবে। যেমন ধরো যে যেমন বিড়াল, কুকুর, এদেরকে বাংলায় বিড়াল বলি, ইংলিশে ক্যাট বলা হয়, অন্য দেশে অন্য নামে ডাকা হয়। তাহলে একটা প্রাণীর অনেকগুলো নাম হয়ে গেল। তাহলে তিনি এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করলেন, যে এমন একটা পদ্ধতি খুঁজে বের করলেন যেই পদ্ধতিতে পৃথিবীর সব দেশের মানুষ তাদেরকে একই নামে জানবে এবং এইভাবে তিনি প্রত্যেকটা প্রাণীর নাম দিলেন, যেই নামে বাংলাদেশেও যেই নামে ডাকা হয়, আমেরিকাতেও সেই নামে ডাকা হয়, চীন, জাপান বা যে কোনো দেশ বলো, সব দেশের মানুষ ওই জীবটাকে ওই একই নামে ডাকে। তো এই নামটাকে বলা হয় ওই জীবের বৈজ্ঞানিক নাম। আর প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নামে দুটো অংশ থাকে, সেই জন্য এই নামকরণের পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। বুঝতে পারলে শিক্ষার্থীরা? তাহলে এখান থেকে আমরা কি জানলাম, দেখলাম যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি পৃথিবীর সমস্ত জীবকে একটা বিশেষ পদ্ধতিতে সহজে জানার একটা প্রক্রিয়া বের করলেন। এই জীবগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে এদেরকে কিভাবে সহজে জানা যায় একটা পদ্ধতি বের করলেন, যাকে বলা হয় জীবের শ্রেণীবিন্যাস। আর প্রত্যেকটা জীবকে তাদের একটা নির্দিষ্ট নামে ডাকার একটা উপায়ও খুঁজে বের করলে। তো এরকম উপায়ে তোমরা কি জানো মানুষেরও এরকম একটা নাম আছে, যেই নামে পৃথিবীর সমস্ত মানুষকে এই নামেই ডাকা যায়। যেমন মানুষকে বাংলাদেশে যে নামে ডাকা যায়, আমেরিকাতেও এই নামে ডাকা হয়, আবার অন্য দেশেও এই নামেই ডাকা হয়। এই মানুষের এই নাম, বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। এই যে হোমো আর সেপিয়েন্স, এই দুটো অংশ নিয়ে মানুষের একটা বৈজ্ঞানিক নাম। আর এই নামে পৃথিবীর সমস্ত দেশেই মানুষকে এই নামে ডাকা হয়। তাহলে তোমরা কি কিছুটা বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো আমরা আরো একটু বিস্তারিত জানি। তাহলে আমরা দেখলাম যে জীবদেরকে জানার জন্য, জীবের সহজে বোঝার জন্য জীবদেরকে শ্রেণী বিন্যাস করা হয় বিভিন্নভাবে বিভক্ত করে। তাহলে জীবদেরকে শ্রেণীবিন্যাস করা হয় সেটা কি? তাহলে আমরা কি বলতে পারি জীবের শ্রেণীবিন্যাসটা কি? জীব জগৎকে এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে ও বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় জীবের শ্রেণীবিন্যাস। কি বলছি আবারও দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি যে জীব জগৎকে এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য অর্থাৎ মিলের ভিত্তিতে একসাথে, অর্থাৎ কোনো জীবের যে বৈশিষ্ট্যগুলোর মিল আছে, যাদের যাদের বৈশিষ্ট্য মিল আছে তাদেরকে একসাথে, যাদের বৈশিষ্ট্যে একে অপরের সাথে মিল নাই তাদেরকে আলাদাভাবে, এইভাবে বিভিন্ন দলে বিভক্ত করে জীবদেরকে সাজানোর পদ্ধতি, বিন্যাস করা মানে সাজানো, জীবদেরকে সাজানোর যে পদ্ধতি তাকে বলা হয় শ্রেণী বিন্যাস। তাহলে দেখো, জীবের শ্রেণীবিন্যাস মানে জীবদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা।
কেন আমরা বিভক্ত করব? কারণ এই পৃথিবীর সমস্ত জীবকে আমরা জানতে চাই, বুঝতে চাই, সহজে খুঁজে বের করতে চাই এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা পেতে চাই। দেখো তোমাদের বইয়ের অনুসন্ধানী পাঠ, এই বইয়ের পৃষ্ঠা 30-এ অর্থাৎ 30 নম্বর পৃষ্ঠায় জীবের শ্রেণীবিন্যাসের এইরকম একটা খুব সুন্দর চিত্র আছে। এই চিত্রটা যদি একটু খেয়াল করো, সবাই এখন অনুসন্ধানী পাঠ বইটা নাও, নিয়ে 30 নম্বর পৃষ্ঠাটা বের করো। বের করে দেখো যে এইখানে আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি, নিচের ছবিতে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দেখানো হলো। এই চিত্রটার দিকে একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা এখানে শ্রেণীবিন্যাসের একটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই ছবিতে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই? সবার উপরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে অধিজগৎ। এই যে শ্রেণীবিন্যাস, এটা আমরা কাদের করছি? পৃথিবীর সমস্ত জীবদের, যাদের কিনা জীবন আছে, যাদের জীবন আছে তাদেরকেই আমরা বিভিন্ন দলে বিভক্ত করছি। আচ্ছা, যাদের জীবন আছে তাদের মধ্যে উদ্ভিদ আছে, প্রাণী আছে, তারপর ছোট ছোট একদম অণুজীব আছে, এদের সব কিছুকে মিলিয়ে হলো একটা জগৎ। তাকে আমরা বলি কি? অধিজগৎ বা ডোমেইন। তাহলে পৃথিবীর সব জীবদের নিয়ে হলো একটা ডোমেইন। সেখানে কে থাকতে পারে? উদ্ভিদ থাকতে পারে, প্রাণী থাকতে পারে, বড় প্রাণী থাকতে পারে, ছোট প্রাণী থাকতে পারে, মানুষ থাকতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো খালি চোখে দেখা যায় না এরকম জীবও থাকতে পারে। এরপরে দেখো যে এদের মধ্যে এদেরকে কি করে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নেই, যে যারা চলাফেরা করতে পারে, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারপর যাদের বংশবৃদ্ধির ক্ষমতা আছে তাদেরকে এক ভাগে, আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, বংশবৃদ্ধি করে কিন্তু চলাফেরা করতে পারে না, তাদেরকে আরেক ভাগে রাখা হলো। এখন দেখো এই অধিজগতের পরে আছে জগৎ, ইংলিশে বলে কিংডম। তাহলে এই জগতের এই ছবিটা একটু খেয়াল করো। এখানে যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, উপরের ছবিতে এই গাছ ছিল, কিন্তু নিচের ছবিটা দেখো এই গাছটা আর নেই। কারণটা কি? এই গাছ অর্থাৎ সমস্ত উদ্ভিদকে এক ভাগে রাখা হলো আর সমস্ত প্রাণীকে আরেকটা দলে বিভক্ত করা হলো। মানে পৃথিবীর যত জীব আছে উদ্ভিদগুলোকে একদিকে এবং প্রাণীগুলোকে আরেক দিকে ভাগ করা হলো। কিভাবে? উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী এবং প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজের দেহে নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ নিজের দেহের ভেতর থেকেই তৈরি করতে পারে। উদ্ভিদ চলাফেরা করতে পারে না, প্রাণী চলাফেরা করতে পারে, এবং প্রাণীরা যত প্রাণী আছে সব প্রাণী চলাফেরা করতে পারে। তার মানে এগুলো কি? এদের সাথে মিল আছে, প্রাণীদের সাথে প্রাণীর বৈশিষ্ট্যের মিল, উদ্ভিদের সাথে উদ্ভিদের বৈশিষ্ট্যের মিল, কিন্তু উদ্ভিদের সাথে প্রাণীর কিছু অমিলও আছে। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের মধ্যে জেনেছি না যে মিল এবং অমিলের ভিত্তিতে জীবজগৎকে ধাপে ধাপে বিভক্ত করে এদের সম্পর্কে যেন আমরা সহজেই জানতে পারি, সেই প্রক্রিয়াটার নাম হলো শ্রেণীবিন্যাস। তাহলে আমরা কি করছি? সমস্ত জীবদেরকে এভাবে ধাপে ধাপে বিভক্ত করছি। তাহলে প্রথম সব জগতে যা কিছু আছে সব জীবদেরকে আমরা বলছি অধিজগৎ বা ডোমেইন। তারপর এদেরকে দুইটা ভাগে ভাগ করলাম, এক ভাগে থাকলো উদ্ভিদ আর দ্বিতীয় ভাগে থাকলো সমস্ত প্রাণী, এদেরকে আমরা বলছি কিংডম। এখন এই কিংডম বা রাজ্য, এদেরকে আবার আমরা আরো ভাগ করব। কিভাবে ভাগ করব? দেখো এইখানে এতগুলো ছবির মধ্যে নিচের ছবিতে দেখো তো কোন প্রাণীটি উপরে ছিল নিচে নেই। দেখো খেয়াল করো, এখানে একটা বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি ছিল, কিন্তু পরের ছবিতে আমরা এখানে কোনো প্রজাপতি দেখতে পাচ্ছি না। কেন? কারণ এই প্রজাপতির শরীরে মেরুদণ্ড নেই, কিন্তু অন্য এই যে দোয়েল পাখি, ভালুক, বাঘ, বিড়াল, তারপর মানুষ, এই প্রত্যেকটা প্রাণীর শরীরে মেরুদণ্ড থাকে। মেরুদণ্ড কি? মানুষের এই যে মাঝখানে ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত একটা সোজা হাড় থাকে, এটাকে মেরুদণ্ড বলে। তো এখানে যেসব প্রাণীদের মেরুদণ্ড আছে তাদেরকে একটা দলে রাখা হলো,
আর যেসব প্রাণীদের মেরুদণ্ড নাই এই ধরনের প্রাণীদের আরেকটা দলে রাখা হলো এবং এই দলটা এই বিভাগটার নাম দেয়া হলো কি পর্ব বা ফাইলাম। তাহলে আমরা রাজ্যকে ভাগ করে একাধিক ফাইলাম পাবো বা একাধিক পর্ব পাবো। অনেকগুলো পর্ব নিয়ে কি হবে, একটা রাজ্য হবে, একাধিক রাজ্য নিয়ে একটা কিংডম বা অধিজগৎ হবে। তাহলে এইভাবে আমরা আরো বিভক্ত করব। তো পরেরটা খেয়াল করো, এই পর্বের পরে আছে শ্রেণী। শ্রেণীতে আমরা এসে দেখছি এখানে দোয়েল পাখি ছিল, কিন্তু এখানে দোয়েল পাখি নেই। কেন? এদের মধ্যে আবার এই এতগুলো প্রাণীর মধ্যে যে সকল প্রাণী মায়ের দুধ পান করে বড় হয় তাদেরকে আমরা বলি স্তন্যপায়ী প্রাণী। আর এই যে পাখি, দোয়েল পাখি বা সব পাখিরা মায়ের দুধ পান করে বড় হয় না, তাই এদেরকে আমরা আলাদা শ্রেণীতে, আর যারা এরকম স্তন্যপায়ী প্রাণী তাদেরকে আমরা আলাদা শ্রেণীতে রাখলাম। আর দুই শ্রেণীকে একসাথে যুক্ত করে আমরা কি পাই? পর্ব পাই। পর্বকে ভাগ করলে আমরা একাধিক শ্রেণী পাই। তাহলে আমরা কি করছি? প্রত্যেকটা অংশকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা করে ভাগ করছি। কেমন? এরপর দেখো এখানে যে শ্রেণীটা আমরা দেখতে পেলাম, এই শ্রেণী পরের ছবিতে দেখো এখানে আসে, এখানে মানুষ ছিল, এখানে কিন্তু আমরা আর মানুষ দেখতে পাচ্ছি না। তাহলে মানুষটাকে আসলে বাদ দেওয়া হলো কিভাবে? দেখা গেল যে এখানে যতগুলো প্রাণী আছে এর মধ্যে মানুষ ছাড়া বাকি প্রাণীগুলো হচ্ছে মাংসাশী, অর্থাৎ এরা যখন বড় হতে থাকে এদের দাঁতগুলো সুগঠিত হয় এবং চোখা হয়, ধারালো হয়, যেটা কিন্তু মানুষের হয় না। এরা মাংসাশী প্রাণী, মাংস খেয়ে বড় হয়, এদের খাবারে মাংস থাকে। কিন্তু মানুষ কি করে? মানুষ, উদ্ভিদ, প্রাণী দুই ধরনের খাবার খেতে পারে, কিন্তু এরা শুধু মাংস জাতীয় খাবার পছন্দ এবং এগুলো যেন মাংস জাতীয় খাবার জন্য ছিঁড়ে খেতে পারে, এই জন্য এদের দাঁতগুলো ধারালো এবং চোখা হয়। মানুষের তা হয় না। তাহলে এই বৈশিষ্ট্যের অনুসারে এই শ্রেণীতে যারা আছে তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এই মানুষ আলাদা ভাগে আর বাকি প্রাণীগুলো আলাদা ভাগে। ঠিক আছে? তাহলে এই যে ভাগটা আমরা পেলাম এটাকে আমরা বলছি বর্গ বা অর্ডার। এরপরে দেখো এই বর্গতে যে প্রাণীগুলো আছে এদেরকেও কিন্তু আমরা আরো ভাগে ভাগ করতে পারি। কিভাবে? এদের মধ্যে দেখো এখানে কে নাই? এই যে ভালুকের মতো দেখতে, সে কিন্তু এখানে নাই। কোন বৈশিষ্ট্য দিয়ে আমরা এটাকে আলাদা করলাম? আমরা প্রাণীদের বিড়াল গোত্রীয় এই প্রাণীদের মধ্যে যেগুলো বিড়ালের মতো বৈশিষ্ট্য, গোঁফ আছে, তারপর বিড়ালের মতো সংকোচনশীল থাবা আছে, মানে কি এই যে এরকম করে নখ দিয়ে এদের থাবা আছে, এরকম করে সে সংকোচন করে ফেলতে পারে, প্রসারিত করতে পারে। এদের মধ্যে ভালুক এই কাজটা করতে পারে না, বাঘ করতে পারে, বন বিড়াল করতে পারে, বাসায় পালা বিড়াল অর্থাৎ গৃহপালিত বিড়াল করতে পারে, কিন্তু ভালুক করতে পারে না। তাহলে ভালুককে আলাদা করা যায় আর এটাকে আলাদা, বাকি প্রাণীদের আলাদা করা যায়। তাহলে এইখানে বর্গে যারা যারা আছে তাদেরকে যদি আমরা এই বৈশিষ্ট্য দিয়ে আলাদা করি তাহলে দুটো আলাদা আলাদা দল পাবো, যাদেরকে আমরা বলছি গোত্র বা ফ্যামিলি। যখনই আমরা ভাগ করছি ওই অংশটার আলাদা আলাদা নাম দিয়ে দিচ্ছি। আসলে আমি দিচ্ছি না, ওই যে বিজ্ঞানীরা গবেষণা করেছেন তারা এইভাবে নাম দিয়েছিলেন। তাহলে বর্গকে বিভক্ত করলে আমরা পাই গোত্র। সেই গোত্রে দেখো এখানে আছে বাঘ, এখানে আছে বন বিড়াল, এটা হচ্ছে গৃহপালিত বিড়াল, অর্থাৎ এরা হচ্ছে একই গোত্রের হলেও এদেরকেও আমরা বিভক্ত করতে পারি। কিভাবে? দেখো পরের ছবিতে এই বাঘ প্রাণীটা নেই, তার মানে এই গোত্রের প্রাণীদেরকে যদি আমরা বিভক্ত করি তাহলে যারা হুঙ্কার দিতে পারে, জোরে গর্জন দিতে পারে, তারা একটা আলাদা আলাদা দলে, আর যারা গর্জন করতে পারে না, শুধু শব্দ করলে মিউ মিউ শব্দ হয় বা আস্তে শব্দ হয়, বাঘের মতো গর্জন করতে পারে না, তারা হচ্ছে আলাদা ভাগে। তাহলে এই ভাগগুলোকে বলা হয় গণ বা জেনাস।
ঠিক আছে, তাহলে গোত্র আলাদা, গোত্রকে ভাগ করলে পাওয়া যায় গণ বা জেনাস। এই যে গণের মধ্যে দেখো দুই ধরনের গণ পাওয়া গেল বা দুইটা যে দল পাওয়া গেল, সেই দলেও আমরা দুইটা প্রাণী দেখছি। এদেরকেও কিন্তু আবার ভাগ করা যায়। এদের মধ্যে এক ধরনের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এরা বনে বাস করে, আরেক ধরনের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এরা বাসায় বা গৃহপালিত প্রাণীরা বাসা বাড়িতে থাকে। এরা খুব পরিচিত বৈশিষ্ট্যের, এরা অন্য প্রাণীদের এই বন বিড়ালের থেকে বৈশিষ্ট্যে আলাদা। এরা মানুষের আশপাশে থাকতে পছন্দ করে, মিউ শব্দ করে, এবং মানুষ যে ধরনের খাবারগুলো খায় সেরকম মাংস জাতীয় খাবার, সেই রকম খাবার খেতে এরা পছন্দ করে, এবং এরা মানুষের কাছাকাছি থাকতে, ঘুমাতে, চলাফেরা করতে পছন্দ করে। আর যারা বন বিড়াল এরা হচ্ছে মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে, তারা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে না। এরা দুজনেই কিন্তু একই গণ বা জেনাসের অন্তর্ভুক্ত, কিন্তু দুইজনের বৈশিষ্ট্যে কিছু ভিন্ন আছে, যেটার কারণে এদেরকে আলাদা করা যায়, এবং প্রত্যেকটা আলাদা করার পর এটাকে আমরা বলতে পারি আলাদা একটা প্রজাতি, এটাকে বলতে পারি আলাদা একটা প্রজাতি। এই যে আমরা জীব জগৎকে আস্তে আস্তে ভাগ করলাম, করতে 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 সবার শেষে যেটা পেলাম, এরপরে একে আর আমার ভাগ করার প্রয়োজন নেই। তাহলে আমরা এদেরকে কয় ভাগে ভাগ করছি? এই যে সমস্ত জগৎ, এর সবচেয়ে ভাগ করতে 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 সবচেয়ে ছোট যে অংশটা, দলটা পেলাম, সেটাকে আমরা বলি প্রজাতি। এই জন্য বলা হয় যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্র একক হলো, সবচেয়ে ছোট বা ক্ষুদ্র একদম নিচের এককটা হলো কি? প্রজাতি বা স্পেসিস। তোমরা কি কিছুটা বুঝলে? কতগুলো একাধিক প্রজাতির প্রাণী নিয়ে গঠিত হয় গণ, একাধিক প্রজাতির গণ নিয়ে গঠিত হয় গোত্র, একাধিক গোত্র নিয়ে গঠিত হয় বর্গ, একাধিক বর্গ মিলে তৈরি হয় শ্রেণী, একাধিক শ্রেণী বা ক্লাস, একাধিক ক্লাস মিলে গঠিত হয় পর্ব বা ফাইলাম, একাধিক পর্ব মিলে গঠিত হয় এক একটা রাজ্য, আর একাধিক রাজ্য নিয়ে গঠিত হয় এবং পৃথিবীর সমস্ত জীব বা প্রাণী, বা যেটাকে আমরা বলি প্রাণী না, সমস্ত জীব, অর্থাৎ অধিজগৎ বা জগতের সব ধরনের জীব। তাহলে আমরা সব কিছু মিলিয়ে আস্তে আস্তে জগৎ তৈরি করলাম, আর জগৎকে ভাগ করে 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 লাস্ট পর্যন্ত আমরা প্রজাতি পেলাম। এই হলো জীবের শ্রেণী বিন্যাস। কেমন? তোমরা কি বুঝতে পারলে একটু? আচ্ছা, এইবার এই জীব জগৎ সম্পর্কে এবং জীব জগৎকে কিভাবে ভাগ করা হইলো শ্রেণী বিন্যাস, অর্থাৎ এই জীব জগতের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা খুব মজার গান আছে। চলো এখন আমরা সেই গানটা শুনি। Animals treats the berry. Sashita habitat in their type of babies. So the span in the edge wanted to organize the bending. So we made a system we call a taxonomy. So every living thing is sorted in 7 major levels, 7, and at the top, starting by specific at the bottom, the domain, body strength, it starts with the kingdom, in phylum, class, order, and the genus of the species, kingdom, in phylum, class, order, then the genus and the species. Now let's take our action, making the animal. The phylum is called data, in class and family, in order carnivore, in family, canary. Canis is the genus and species that all canis lupus. Canis lupus. Okay, here we go. Scientists names the kingdoms. Plants, animals, bacteria, protists, fungi, archaea. And then the phylum divided into 30 phyla. More similar characteristics have in common. That phyla broken down to classes, then orders, even smaller branches, then families, like all kinds.
specific, non-species. The humans almost sapiens. And final class order. And the genus of species talking down. In final class order. And the genus of the species now. Let's take a nice lesson. Get kingdom in a minute. You'll follow this cool data in class number. In order of order and family category. Genus is the genus and species. Bible genus through box. Into box. আচ্ছা, কেমন মজার না গানটা? আচ্ছা, তোমরা নিশ্চয়ই খুব এনজয় করেছো। ওকে, এবার তাহলে আগামী দিনে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা হচ্ছে তোমরা প্রত্যেকে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে অনুসন্ধানী পাঠ বইয়ের ৪র্থ অধ্যায় উদ্ভিদ প্রাণী ও অণুজীব এই অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে পড়ে আসবে, কেমন? এবার আজকের ক্লাসের নীতি বাক্যে বা নীতি কথায় চলে যায়। আজকের আমাদের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে সাহস। সাহস হলো নির্দ্বিধায় ভয়, ব্যথা, বিপদ, অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা। সবাই সাহসী হতে চাও কি? নিশ্চয়ই সবাই সাহসী হতে চাও। তাহলে তোমাদেরকে কি করতে হবে? ভয়কে জয় করতে হবে। বিপদ, অনিশ্চয়তা এগুলো থেকে ভয় পেলে চলবে না, এগুলো দূর করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।